তখন আমার বয়স 18। এটা 24 সালের ঘটনা। ওই ঘটনার 3 দিন পর হচ্ছে আমার এইচএসসি এক্সাম। এদিকে আমার সমস্যা হচ্ছে বা এদিকে আমি কমফোর্টেবল না বা আমি চাচ্ছি না এটা, কিন্তু আমি ওনাকে না করতে পারতেছিলাম না। ওই জায়গা থেকে যে ওনার ওয়াইফ হচ্ছে ওনারই বেস্ট ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়ে যায়, ওইটা উনি নিজে সামনে থেকে ধরে ফেলে। আপনার সাথে যে ভিডিও কলগুলো হইতো, ভিডিওগুলো কেমনে পুল অফ করতো এই ভিডিওগুলো? একবার আমি একটু রসিদটাও দেখতে চাইলাম না বা আমি মানে একটু ডিটেলসও জানলাম না, উনি বললো টাকা পাঠাও, আমি টাকা পাঠালাম। আপনার পার্সেল ওপেন করা হয়েছে, আপনার পার্সেলে তো ডলার পাওয়া গেছে না, এরা এমন সরাসরি ডলার পাচার করতেছেন। তার মানে এইটা একটা বেসিক্যালি একটা সংঘবদ্ধ চক্র। এটা শুধুমাত্র আপনার একার সাথে হয়েছে এরকম না, এরকম ওরা মাল্টিপল অনেক মেয়েদেরকে টার্গেট করে এইভাবে তারপর একটা ট্র্যাপের মধ্যে ফেলায় দেয়। কতগুলা মেয়ের সাথে কথা বলছি ওই দিন, 15 থেকে 20 জনের সাথে কথা বলছি, এই সেমই ঘটনা, হয়তো ব্যক্তি আলাদা বা একই প্রোফাইল, এই ঘুরেছে একই ধরনের ঘটনা। ওকে, তো ভিডিওর শুরু স্বার্থে আবার বলে নিচ্ছি যে আপনার আমার সাথে যে ঘটনাটা শেয়ার করবেন, এই ঘটনাটাই আমি এখানকার আননেসেসারি পার্টগুলো এডিট করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবলিশ করবো। আশা করি এতে আপনার কোনো ধরনের কোনো আপত্তি নেই, তাই তো আপু? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আপনার সাথে যে অন্যায়টা হয়ে গেছে, যেটা মনে করেন যেটা খুব বড় ধরনের অন্যায়, আমিও বিশ্বাস করি এটা অন্যায়। তো সেই ঘটনাটা আপনি একদম শুরু থেকে আপনার মন মতো যেভাবে হয়েছে ধারাবাহিকভাবে বলতে শুরু করতে পারেন। আচ্ছা, বলা শুরু করি। এই ঘটনার আগে কয়েক বছর আগের একটা ঘটনা অপ্রাসঙ্গিক হলো, মানে আমি একটু ইনক্লুড করতে চাচ্ছিলাম যে হুম, কিভাবে হুম। আসলে এটা পড়ে গিয়েছি। তো 2022 সাল, তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমার একটা ব্যাচমেটের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। দেন মানে একই বয়সী প্রেম, তো মাঝে মাঝে ঝামেলা, কথা কাটাকাটি এসব নিয়ে, এর মধ্যে একটা মেয়েকে নিয়ে ঝামেলা হয়ে আমাদের হচ্ছে ব্রেকআপ হয়ে যায়। মানে আমার ধারণা হুম, হুম। ছিল ওর সাথে ওই মেয়েটার কোনো একটা সম্পর্ক, কিন্তু ও কখনো এটা স্বীকার করতো না। উল্টো আমাকে হচ্ছে ব্ল্যাকমেল করতো যে আমি সুইসাইড করব, এরকম কিচ্ছু নাই, তুমি ভুল বুঝো, এই ধরনের ইয়েতে করার পরে একসময় আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে আসলে ওদের মধ্যে সম্পর্ক, এবং ওদের সম্পর্ক আবার ব্রেকআপও হয়ে গেছে, এরকম একটা। তো এই জিনিসটা আমার জায়গা থেকে আমার খুব খারাপ লাগে যে এরকম অস্বীকার করছে। ওই মেয়েটাও আমার খুব ভালো বন্ধু। তো ওই জায়গা থেকে আমার মানে একটা মাইন্ডসেট হয়ে যায় যে এরকম সেম এজে কোনো আর রিলেশনশিপ হবে না। আর আমি এরকম মানে এইটাই শেষ প্রেম, এই টাইপের একটা মাইন্ডসেট আপ হয়ে যায়। এরপরে একলা জীবন, আর কখনো কারোর সাথে এরকম কথা হয় না। ফেসবুকিং করি, টিকটক দেখি। এর মধ্যে টিকটকের একটা আপুর ভিডিও আমি দেখতাম, ওনার এরকম দেশের বাইরে একটা বয়ফ্রেন্ড ছিল। ওনারা এরকম ভিডিও কলে কথা বলে ওই ক্লিপ গুলো শেয়ার করতো টিকটকে। হুম। তো ওনাদের খুব আচ্ছা, সুন্দর এখনো স্মুথ। পর্যন্ত তো 2022 সালেই আছেন, তাই তো? 2022 সালেই তো আছেন এখনো পর্যন্ত, না? এরপর আর ঠিক কি আছে, এই ওকে। সিনেমাটা দেখতে দেখতে এরকম 24 পর্যন্ত আসে ওই আপুর হুম, ভিডিও দেখতে দেখতে। দেন ওই আপুকে ওই ভাইয়াটা বাংলাদেশে আসে, বিয়ে করে। এখন বর্তমানে ওরা সেটেল আছে আমেরিকাতে, ওই ভাইয়াটা নিয়ে যায় সাথে করে। তো ওনাদের লাইফটা দেখলাম খুব সুন্দর স্মুথ, এবং আপু দেখাতো যে ভাইয়া গিফট পাঠাচ্ছে এরকম, বা ওনারা হুম। সবসময় কথা বলে, ওই ভাইয়ার ফ্যামিলির সাথে কথা বলে, এরকম এরকম। দেখতে দেখতে এক সময় এমন হঠাৎ ফেসবুকে আমাকে একটা দেশের বাহিরের একটা অ্যাকাউন্ট থেকে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আসার পরে ওটা পাবলিক ছিল। একটা লোক ছিল, 30 প্লাস এজ হবে, প্লাস ওইখানে রিলেশনশিপ স্ট্যাটাস ডিভোর্স দেওয়া অলরেডি। আর একটা বাচ্চা সহ উনার ছবি ছিল। তারপরেও কোনো কারণবশত কিউরিসিটি থেকে আমি ওনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি যে কথা বলে দেখি যে কে কি আসল বিষয়। আর তখন আপনার দেন বয়স কত? তখন আমার বয়স 18। এটা 24 সালের ঘটনা। 18। আচ্ছা, ঠিক আছে। তো উনার সাথে আমি কথা বলি। বলার পরে উনি বলল যে, "আপনি কি আসল? এখন সোশ্যাল মিডিয়াতে তো অনেক নকল মানুষ থাকে। আমি কিভাবে বুঝবো আপনি আসল?" পরে আমি বললাম যে, "কিভাবে আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারি? আপনি কি ভিডিও কলে আসতে পারবেন?" পরে উনি বলল যে, "না, আমি ব্যস্ত অফিসে আছি। আপনি আপনার আশেপাশে কোনো একটা পরিবেশের সাথে নিজেকে ইনক্লুডেড একটা ভিডিওগ্রাফি করে আমাকে পাঠান। তাহলে আমি বুঝতে পারবো যে এটা রিয়াল।" তো আমি এরকম আমার ছাদে গেলাম, একটা ভিডিও করলাম, ওনাকে পাঠালাম। দেন উনি ওনার অফিস থেকে বের হওয়ার পর এরকম রোডে চলতি পথে একটা কথা বলতে বলতে যায়, এরকম একটা ভিডিও দিছে। দেওয়ার পরে হচ্ছে উনার সাথে এরকম কথা হয়। উনি ওনার লাইফ স্টোরি শেয়ার করে। দেন উনার একটা বাচ্চা আছে, উনি একটা সিঙ্গেল ফাদার। দেন উনি হুম, ওনার লাইফ স্টোরি বলে, উনার ওয়াইফ হচ্ছে উনারই বেস্ট ফ্রেন্ড এর সাথে
ইন্টিমেট হয়ে যায়, ওইটা উনি নিজে সামনে থেকে ধরে ফেলে। এই জিনিসটা থেকে ঝামেলা হয়ে ওনার ডিভোর্স হয়ে গেছে আরো 2 বছর আগে। তারপর থেকে বাচ্চাটাকে নিজেই মানুষ করে একা জীবন, এখন সেটেল হতে চায় কিন্তু ওইরকম কাউকে পায় না যেটা সে চায়। দেন আমার সাথে কথা বলতে বলতে এক সময় সে তার মনের ভাব প্রকাশ করলো, বা আমারও যে ইনসিডেন্ট ছিল ওই জায়গা থেকে আমিও ওনার প্রতি দুর্বল হই। দেন উনি আমাকে বলে যে, ডিরেক্টলি কখনোই বলে নাই কিন্তু ইনডিরেক্টলি এই জিনিসটা বোঝাতো যে আমি ওনার জীবনে খুব ইম্পর্টেন্ট। দেন এরকম বলা টলার পরে এক সময় উনি আমাকে বলে যে ভিডিও কলে কথা বলবে। দেন আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হচ্ছে ট্রান্সলেটরের মাধ্যমে উনার সাথে কথা বলতাম। যেহেতু উনার ভাষা ছিল ইংরেজি। আমরা তো বাঙালি অত ভালো ইংরেজিতে মানে কথা বলতে পারি না। আর ভিডিও কলে উনি বলল যে, "কথা বলার দরকার নাই। তুমি শুধু জয়েন হও। আমি তোমাকে দেখতে চাই।" দেন উনার সাথে আচ্ছা, তো কথা হলো। উনাকে বেসিক্যালি কথা ওনার সাথে যে কথা হচ্ছে আপনার, মানে ওই ভদ্রলোকের মানে এথনিসিটি আসলে কি? মানে সে আসলে কোন ন্যাশনালিটির? বাংলাদেশী না, তাই তো? অন্য কোনো দেশী? না, নেদারল্যান্ড। নেদারল্যান্ড, ওকে। এবং উনি পরিচয় দেয় উনি হচ্ছে একজন উম উম রিয়েল এস্টেটের কর্মচারী। আচ্ছা, বুঝছি। রিয়েল এস্টেটে একজন জব করে বেসিক্যালি। ওকে, ফাইন। এরপর বলি আমি কাহিনী। হুম, দেন আচ্ছা উনি বলেন। আমার সাথে ভিডিও কলে কথা বলল। উনার মেয়েকে স্কুল থেকে পিক করতেছে এমন একটা মোমেন্টে দেন উনারা হাই হ্যালো করলো। পরে কথা শেষ। এরপর কয়েকদিন পর জানালো যে উনার মেয়ের বার্থডে। এখন বার্থডেতে ওদের দেশের নিয়ম নাকি যারা গেস্ট থাকবে তাদেরকে ওরা গিফট করে কিছু। যেহেতু আমি অ্যাটেন্ড করতে পারতেছি না, উনি আমাকে কিছু গিফট পাঠাতে চায়। পরে উনি আমার অ্যাড্রেস নিল। ইভেন ওই যে আপুটার কথা বললাম টিকটকে আমি তার ভিডিও দেখতাম। ওই আপুর হুম, ওনার হুম। একটা ভিডিও বলছিল যে উনার বয়ফ্রেন্ড যে গিফট পাঠাতো ওইগুলা হচ্ছে ইয়েতে আসতো। ওই যে থাকে না, কি বলে এটাকে? ইন্টারন্যাশনাল কুরিয়ার, ফেডেক্স, না, না, পোস্ট অফিসে আসতো। ডিএচএল, পোস্ট অফিস থেকে পোস্ট রিসিভ অফিসে? করা লাগে। হ্যাঁ, পোস্ট অফিস থেকে রিসিভ করা লাগে। ওখানে কিছুই দেওয়া লাগে না। জাস্ট পার্সেলটা আসে উনি যেয়ে নিয়ে আসে। তো এই ধরনের। তো ইন্টারন্যাশনাল আমি ওইভাবে কুরিয়ারগুলো নরমালি পোস্ট অফিসে আসে না। ইন্টারন্যাশনাল কুরিয়ার হয় ফেডেক্স অথবা ডিএচএল। এইগুলো ইন্টারন্যাশনাল কুরিয়ার। পোস্ট অফিসে শুধু চিঠি আসে। কুরিয়ার হ্যাঁ, আসার আমিও কথা না। এটা জানি। কিন্তু ওই আপুটার ইয়েতে আমি ওনাকে দেই। তারপর উনি বলল যে, "কে বলছে তোমাকে পোস্ট অফিসে যায়? পোস্ট অফিসে কোনো ইয়ে যায় না। আমি তোমাকে যেই ওয়েতে পাঠাবো এটা তোমার একদম হোম ডেলিভারি হবে বাসায়। তুমি জাস্ট রিসিভ করবা। তুমি আমাকে অ্যাড্রেস দাও।" দেন দেওয়ার পরে হচ্ছে উনি আমাকে উম উম প্যাকিং-ট্যাকিং হওয়ার পরে উনি আমাকে জানায় যে কি, কি দেওয়া হইছে ওইখানে। তারপরে বলে, "তুমি এটা রিসিভ করবা। আর কাউকে বলার দরকার নাই। যেহেতু এখানে এক্সপেন্সিভ গিফট আছে ওইটার সুযোগ কেউ নিতে পারে। তুমি কাউকে বইলো না।" ওইখানে হচ্ছে ছিল নেকলেস, তারপরে ঘড়ি, তারপরে ফোন, আইফোন তাও আবার। তো ওইখানে আমি একটা আপত্তি করি যে, "না, অন্য সব জিনিস রিসিভ করা যাবে, পার্সও ছিল। ফোনটা আমি নিতে পারবো না। কারণ এটা তো একটা ডিভাইস। আমি এটা লুকিয়ে রাখবো কিভাবে? আমার তো এটা ইউজ করতে হবে না। তো জিনিসটা নষ্ট হয়ে যাবে।" বলে যে, "না, অলরেডি পেমেন্ট করে ফেলছি। প্যাকেটও হয়ে গেছে। তুমি রিসিভ করো। কোনো সমস্যা নেই। পরবর্তীতে তোমার ফ্যামিলি কোনো প্রবলেম করলে আমি ওনাদের সাথে কথা বলবো। কোনো সমস্যা নাই। কমিউনিকেশন এ যদি কোনো সমস্যাও হয় আমি দরকার হলে বাংলায় কথা বলবো ওনাদের সাথে। আমি বাংলাটা ওইভাবে আয়ত্ত করে নিবো। তুমি চিন্তা করো না। তুমি খালি রিসিভ করো।" দেন ৩ দিন পরে এতদিন হচ্ছে পর্যন্ত আমার সাথে, কথাবার্তা কেমনে বলতেছেন? ইংরেজিতে? জি, ওই ট্রান্সলেটরের মাধ্যমে। আচ্ছা। আর এই পাঠানোর পরে ঐদিনই ছিল উনার মেয়ের বার্থডে আরকি। ওইদিন আরেকটা ভিডিও কল দেয়। ওইখানে ওরা খেলা করছে এরকম উনি পাশে আরকি একটা অনুষ্ঠানে যেমন থাকে ওইটা আশেপাশে উনি ফিজটা দেখায় আমাকে। দেন উনার সাথে আমার কথা শেষ। এরপরে হচ্ছে ৩ দিন পরেই পার্সেলটা আসে। আসার পরে একটা মেয়ে কল করে বলে যে ও এয়ারপোর্ট থেকে কল করছে আমাকে। আমার এরকম একটা পার্সেল আসছে ১ কেজি ওজনের। এটার এম উম নিতে হলে আমার হইতেছে ট্যাক্স আসছে এরকম ৳২০,০০০। পরে ওই লোককে আমি জানাই যে, "এরকম তো কোনো কথা ছিল না। আমি কেন টাকা দিব বা এসব বিষয় তোমাদের দেশের এটা নিয়ম। আমিও তো জানি না এরকম অদ্ভুত কথা। এখন তোমার টাকাটা দিয়ে এটা নিলেই হবে।" তো এখন ৳২০,০০০ কোন জায়গা থেকে আমি পাবো? পরে আমি ওনারে বললাম যে, "আপনি দিতে পারবেন কিনা আপনার দেশ থেকে টাকাটা? আপনি ক্লিয়ার করলে আমি গিয়ে রিসিভ করতাম।" পরে আচ্ছা, বলল তো যে, "না।" বেসিক্যালি এই মোমেন্টের মধ্যে যেটা হইছে, আপনার কাছ থেকে একটা মেয়ের কল আসছে। মেয়ে বলতেছে যে আপনার কাছে গিফট আসছে। এটা এয়ারপোর্টে আটকা আছে, কাস্টমস অফিসে আটকা আছে এবং এটার জন্য ট্যাক্স আপনাকে পে করতে হবে। জি। পরে আর আমি উনারে এইটার বলছি আপনি যে, তখন "তুমি আর তো কারো সাথে ডিসকাস করেন নাই যে এরকম কোনো রুলস আসলে আছেই কিনা? না।" এইটাই ভুল হইছে। এটা করা উচিত ছিল। এই ব্যাপারটার তারপর? ফুল মানে স্টোরিটা কারো সাথেই আমি শেয়ার করি নাই কখনো। হুম।
এরকম এরপরে জীবনে আমি ১-২ জন উনাদেরকে মানুষ থাকা লাগে যাদের সাথে মোটামুটি জিনিসপত্র শেয়ার করা যায়। কারণ কিছু, কিছু সময় থাকে আমাদের লাইফে যখন আমাদের মাথা পুরোপুরি আসলে কাজ করে না অথবা কাজ করলেও বায়াস হয়ে যায়। এই কারণে আমরা অনেক হ্যাঁ, সময় প্রচুর এটা ভুল কিন্তু সিদ্ধান্ত অলরেডি নেই। আমার কমপ্লেক্স এইজন্য গেছে। এখন কিছু আমি জিনিস যদি কাউকে জানাইতে হয়। বলতাম হ্যাঁ, আমি যদি কাউকে বলতাম সে হয়তো আমাকে ইনফ্লুয়েন্স করতো। ততক্ষণে আমার হুম, ব্রেইনটা এতভাবে ওরা গেছে যে কেউ যদি আমার বলতো যে, "না তুমি পাঠাইও না, তাও আমি পাঠাবো।" এরকম একটা মাইন্ড সেটআপ হইছে তখন। হুম। পরবর্তীতে উনি বলল যে, "আমার তো এখানে কোনো ডকুমেন্ট নাই। করোনার কারণে আমার দেশের বাড়ি হচ্ছে জাপানে। ওখানে আমার ফ্যামিলি থাকে। ওইখানে সব ডিটেইলস। আমি তো এখান থেকে কিছু করতে পারবো না। তুমি দেখো কিছু করতে পারো সে নাকি।" কি দেখতে জাপানিজদের মতো পরবর্তীতে ছিল? হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে ওটা উনার বুঝেন ছবি নাই? দিব। আপনি এরকম বুঝবেন না। মানে একটু ওই সাইডেরই চেহারা ছবি ওরকম আসে। আচ্ছা পরবর্তীতে ঠিক আছে, আমি ওকে। কি করব? পরে আমার একটা সোনার চেইন ছিল। তো ওই চেইনটা হচ্ছে আমার ছোট হয়ে গেছিল। আমার কাছে ছিল তো ওটা আমি পড়তাম না। এখন এটাই আমার কাছে লাস্ট অপশন। আর ছিল আমার কানের ইয়াররিং। পরবর্তীতে আমি একটা গোল্ড শপে যাই। আমার এরিয়া ছেড়ে ১ ঘন্টা দূরে এমন একটা জায়গায় যাই, ওইখানে গিয়ে আমি ওই দোকানে যাওয়ার পরে ওয়েট করালাম। তো চুলের টাকায় ২০,০০০ আসছে না। পরবর্তীতে স্বর্ণটা দিলাম চেইনটা। চেইনটা দেওয়ার পরে ওখানে চেইনটার দাম আসলো ২০,৫০০। দেন চেইনটা বিক্রি করি। করার পর ঐদিন আর ওদেরকে টাকা দিতে পারি নাই। একদম আসতে, আসতে আমার সন্ধ্যা হয়ে গেছিল। পরের দিন ওদেরকে আমি টাকাটা সেন্ড করি। অথচ মানে টাকাটা সেন্ড তখন আমি করছেন একবার কিভাবে? একটু বিকাশে? জি, একবার আমি একটু রসিদটাও দেখতে চাইলাম না বা আমি মানে একটু ডিটেইলস ও জানলাম না। উনি বলল টাকা পাঠাও, আমি টাকা কোনো পাঠালাম। গভর্নমেন্ট অফিসিয়ালের কাজ কখনো এরকম বিকাশের মাধ্যমে এরকম পার্সোনাল টু পার্সোনাল হবে না। ওটার কাজ প্রসেসটাই অফিসিয়াল প্রসেসের মাধ্যমে। আপনার ডকুমেন্ট থাকবে, কাগজের ডকুমেন্ট থাকবে প্রত্যেকটা অফিসিয়াল কাজের মধ্যে। যেকোনো ধরনের গভর্নমেন্টের কাজ। সরকারের যেকোনো কাজের মধ্যে কাগজের ডকুমেন্ট থাকে। কখনো এরকম এই বিকাশ, নগদ এরকম হয় না। হ্যাঁ, মানে তখন তো এটা কাজই করে না আর আমার এটা সম্পর্কে আইডিয়াও নাই যে একটা বাইরের দেশের জিনিস আসলে ওই জিনিসটা কিভাবে রিসিভ করব। দেন যখন বিকাশ করতে যাই, ওই লোকটাও বিকাশ করার আগে টাকাটা আগে হাতে নেয়। নেওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করছে যে, "আপনি কোথায় পাঠাচ্ছেন এত টাকা?" পরবর্তীতে আমি বললাম মানে একটা মিথ্যা ঢাকতে গিয়ে আমার মানে আরো মিথ্যা বলা লাগলো। পরে আরো আমি ১০ বললাম টা যে, "আমি মিথ্যা বলতে এরকম হয়। আমার এরকম আরো পার্সেল আসবে। আমার সবসময় আসে যায় এরকম পার্সেল। আপনি পাঠান তো কোনো সমস্যা নাই।" পরে ওই লোক পাঠাইলো। পরে বলল, "আপু দেখেন, বুঝে শুনে পাঠান।" পরে তো বলছি, "কোনো সমস্যা নাই, আপনি পাঠান।" পাঠানোর পরে আমি চলে আসি, ওদের সাথে কথা হয়। ওরা বলল যে, "হ্যাঁ, আসছে।" এরপর আমি বাসায় আসি। আসার পরে ওইদিন রাত্রিবেলায় কল আসে যে, "আপনার পার্সেল ওপেন করা হইছে। আপনার পার্সেলে তো ডলার পাওয়া গেছে। এখন আপনারা এমন সরাসরি ডলার পাচার করতেছেন। এটা আপনার কি ওই যে বিআরটিসি কি সার্টিফিকেট অনুমোদন কিছু একটা সার্টিফিকেট থাকে ওইটা কি আপনার আছে?" আমি বলছি, "না।" পরে আমি বলছি, "এরকম কিছু আসে এটা তো আমি জানি না।" পরে ওই লোকটাকে আমি নক করলাম আর উনি বলল, "আমি তো এটাকে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাখছি ডলার কিছু। এমনিতে এখন এটা নিয়ে যে সমস্যা হবে আমি তো বুঝতে পারি নাই। এখন ওনারা বলতেছে যে আপনাদের জরিমানা হইছে ওইখানে হচ্ছে ৳৫৬,০০০।" এবার তো এত টাকা ম্যানেজ করা সম্ভব না। এবার আমি এত টাকা কোন জায়গা থেকে ম্যানেজ করব? দেন হচ্ছে ওই মহিলা বলতেছে যে, "এমন কাগজপত্র নাই তো?" আমি বলছি, "আমার তো কাগজপত্র না, ওইটা আমি ম্যানেজ করব কিভাবে? এটা তো আমি রিসিভ করতে পারব না।" পরে বলে যে, মানুষের "টাকা দিলে এই আমরা জ্ঞানের অভাব থাকলে, কোনো একটা বিষয়ের ইনফরমেশনের অভাব থাকলে, তখন এইভাবে এরকম দুষ্ট মানুষগুলা এটার সুযোগ উঠায়। অথচ আর এরকম কোনো সোশ্যাল ধরনের মিডিয়া নিয়ম কিন্তু এক্সিস্ট করে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যে আছে এইগুলা তো আমি কোনদিন সার্চ করেও দেখি নাই যে এটার আসলে এক্সাক্ট মানে প্রসিডিউর টা কি? বা কিভাবে এই জিনিসটা হয়? হ্যাঁ, আমার কোন আইডিয়া নেই। দেন উনি এভাবে আমারে বলল। তারপরে হইতেছে যে আমি ওই লোককে বললাম যে, "কেন পাঠাইছেন ডলার?" পরে বলে যে, "তুমি যেভাবে হোক এই জিনিসটা ডিসমিস করো। এখন এটা অনেক মানে আইনের আওতায় চলে যাবে। এরকম আমাদের জেলে নিবে। তুমি এটা ডিসমিস করলে পরবর্তীতে ডলার এই নিয়ে এই তুমি যেকোনো কথাগুলা ব্যাংকে" এই কথাগুলা তো সে বাংলায় বলতেছে না। এই কথাগুলা তো সে ইংরেজিতেই বলতেছে, তাই না? হ্যাঁ, মেসেজে বলতেছিল যে, তুমি যেকোনো ইয়েতে গেলে, ব্যাংকে গেলে হচ্ছে তোমাকে এটা বাংলাদেশী টাকায় কনভার্ট করে দিয়ে দিবে। কোন সমস্যা নাই। তুমি যেভাবে হোক এটা রিসিভ করো। তো এই জায়গাটাতে তো খুবই ডিফিকাল্ট ব্যাপার। এত টাকা ম্যানেজ করব, তারপরে উনাদের কথার ঠিক ঠিকানা নাই। কোন কিছুই মানে মিল মতো নাই। পরবর্তীতে ওই যে আপুটার টিকটক দেখতাম, ওই আপু যে বলছিল এরকম পোস্ট অফিসে উনার পার্সেল আসছে। তখন ওই কমেন্টে আমি তখন দেখছিলাম যে অনেকে বলছে যে এরকম আমারও হয়েছিল। পরবর্তীতে কিচ্ছুই দেয় নাই এই টাইপের। ওই মেয়ের ভিডিও আমি বের করছি।
ওই পুরানো ভিডিও বের করে ওই মেয়েদেরকে আমি নক করছি যে আপু আসলে কি হয়েছিল। দেন ওদের কয়েকজনের সাথে কথা বলার পরে দেখি একদম সেম কাহিনী, এরকম প্রেমের সম্পর্ক করে, তারপর এরকম গিফট পাঠায়, দেন গিফট আসে, গিফট রিসিভ করতে গেলেই ওদেরকে এরকম টাকা দেওয়া লাগে। পরবর্তীতে এই কথাগুলা বলার পরে হচ্ছে যে তার মানে আমি তার মানে এইটা একটা বেসিক্যালি একটা সংঘবদ্ধ চক্র। এটা শুধুমাত্র হ্যাঁ আপনার হ্যাঁ একার সাথে হয়েছে এরকম না, এরকম ওরা মাল্টিপল অনেক মেয়েদেরকে টার্গেট করে এইভাবে তারপর একটা ট্র্যাপের মধ্যে ফেলায় দেয়, তারপর তারা হ্যাঁ। ভয় পেয়ে এরকম টাকা দিয়ে দেয়। দেন আমি তো বুঝছি যে ওরা এরকম ফ্রড। দেন আমি করছি কি, ওনার প্রোফাইলে আমি দেখছি অনেক বাংলাদেশি মেয়ে রিয়েক্ট দেওয়া বিভিন্ন পোস্টে। তো আমি ভাবছি যে ওনাকে তো ব্লক করে দিব, কয়েকটা মেয়েরে আমি নক করে রাখি, ওদেরকে আমি জানাই যে এটা আসলে একটা ফ্রড। পরে ওনারে ব্লক করার আগে ওদেরকে আমি নক করে রাখছি, দেন ওনাকে আমি ব্লক করে দিচ্ছি যে বলে আমি সবকিছু বুঝতে পারছি। দেন উনি বলতেছে যে না, আমি এরকম কোনো ইয়ে নাই, তুমি আমাকে শেষ মুহূর্তে এভাবে বিপদে ফেলায় যাইতেছে, এখন তুমি তো চলে যাবে, আমার তো এদিকে সমস্যা হবে। মানে ইমোশনালি সব দিক থেকে আমাকে হচ্ছে যে একদম মানে হ্যাক করে ফেলছে যে এখন তোমার দোষ। মানে আমি তাও মনের একদম ইয়েতে যে তারপর ওনাকে ব্লক হয়েছে, তখন আমি আমার মানে নিজেকে বিশ্বাস করাতে পারি না যে এখানে এরকম কোন একটা স্ক্যাম হচ্ছে। পরে উনাকে ব্লক করার পরে উনার সাথে যে মেয়েদের আগে কথা হয়েছে ওদেরকে যখন নক করছি, ওদের সাথে অলরেডি হয়ে গেছে এই ঘটনা। ওরা কেউ টাকা দেয় নাই, কিন্তু ওদের দুজনের সাথে এরকম হয়েছে। দেন একটা মেয়ে বললো যে আপনার সাথে তো আমি আগে কথা বলছি। পরে আমি বলছি না, আমি আপনাকে এই ফার্স্ট টাইমই নক করছি। পরে বলে যে ওই এয়ারপোর্ট থেকে যে একটা মহিলা কল দিত, পুরুষ না, ওই হুম। মহিলার নাম উনি কল করে বলছিল আপনার নাম সেম, আর ভয়েসটাও আপনার মতো। পরে আমি বলছি যে হ্যাঁ, আমি এই জিনিসটা নোটিস করছি, কিন্তু আমি ওই মহিলা না, আমার সাথে এই ঘটনা ঘটছে। পরে ওরে বললাম, পরে ওরা আর কি বুঝছে, আমি তো বুঝি না এগুলা, কিন্তু ওরা অনেক কিছু বুঝছে। দেন আমি এটা বলবো যে এয়ারপোর্টে কেন ইয়ে আসবে। আমি আবার ওই মহিলারে বলছি যে আমি নিজে যাই রিসিভ করতে চাই। পরে ওনারা বলছে না, আমরা পাঠাবো। এরকম করে ওদের সাথে কথা কাটাকাটি অফ হয়ে গেছে। দেন সেকেন্ড আরেকটা মেয়ের সাথে কথা বলি। দেন ওই মেয়ের সাথে কথা বলার পর ওই মেয়ে বলে যে এই লোকটার আসল পরিচয় কি। এটা আসলে একটা ফেক ইয়ে ডিটেলস ওই মেয়েটা বলে। ওই মেয়েটার সাথে আরো 3 মাস আগে এই ঘটনা ঘটে, আর মেয়েটা অলরেডি সব ডিটেলস বের করছে যে না, কারা বা স্ক্যামাররা তো কিভাবে কখনো নিজের অরিজিনাল ছবি, অরিজিনাল যে ইনফরমেশনগুলো দিয়ে কখনো তার অ্যাকাউন্ট খোলে না। দেখবেন অন্য আরেকটা র্যান্ডম মানুষের ছবি তাদের ফেসবুক প্রোফাইল থেকে ডাউনলোড করে ওটা ব্যবহার করে তারা। ধরেন আমার ছবি আমার প্রোফাইল থেকে ডাউনলোড করে সেটা নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেললো। ঠিক আছে? হ্যাঁ, এরকম তো ধরেন যার ছবিটা ইউজ করছে ওই লোকটার মানে পরিচয় বের করছে। দেন ও আমারে বলল যে আমিও তো বিশ্বাস করতে পারি না। ওই মেয়ে আবার ওই মেয়ের আব্বুরে বলছিল যে এরকম টাকা চায়, টাকা দিলে আসবে। পরে ওই মেয়ের বাবা ওরে কনভিন্স করছে যে না, এরকম কিছু হয় না, তুমি ওরে ব্লক করে দাও, কিচ্ছু করতে পারবে না বা এসে। পরে ও বলল যে আমার তো মাথায় ভূত চাপছে যে এই লোককে আমি দেখবো। তো ও বের টের করছে ওই লোকের এগুলো। দেন ওই লোক যেহেতু রিয়েল এসিস্ট, তো ওনার তো সোশ্যাল মিডিয়া ফোন নাম্বার থাকে। তো দেন ওই হুম, মেয়ে হুম। হচ্ছে ওটা নক করে ওই লোককে। করার পর বলে যে এরকম আপনার কি কোনো প্রোফাইল আছে বা আপনি কি এরকম কিছু। পরে উনি বলে যে না, এটা হচ্ছে এরকম স্ক্যামার, আমি শুনছি এরকম আরো কয়েকটা কেস আছে, আমাকে বলছে অনেকে। আশা করি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর্থিক। আর আমি অলরেডি ম্যারিড এন্ড হ্যাপিলি ম্যারিড, আমি আমার বউ সংসার নিয়ে আছি, আমি কোনো ডিভোর্সড ব্যক্তি না বা আমি এরকম কিছু করি না। পরে ওই মেয়ে বলার পরে হচ্ছে যে আপনার সাথে যে আমি ভিডিও কলগুলো হইতো, ভিডিওগুলো কেমনে পুল অফ করতো? এই ভিডিওগুলো মানে কেমনে করতো আসলে ভিডিও কলগুলা? ওই সিচুয়েশনের সাথে রিলেটেড এমন ওই লোকেরই, যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ লোকটা, বিভিন্ন হুম। মানে জিনিস শেয়ার করতো, বাচ্চা নিয়ে ঘুরতে গেছে বা এগুলা, ওই সময়ের সাথে রিলেটেড। এটা হচ্ছে ল্যাপটপে ওপেন করে ভিডিওটা আমাকে ভিডিও কলে দেখাতো, যেটা পরে বুঝতে পারছি। আর হচ্ছে ওইখানে আচ্ছা, কথাগুলা ভিডিও যাই কলের হোক মধ্যে বেসিক্যালি ক্যামেরা লাইভ স্ট্রিম করতো রেকর্ডেড ভিডিওগুলো। আগের রেকর্ডেড ভিডিওগুলো মানে লাইভ আকারে দেখাইতো। আর আপনি হ্যাঁ ভাবতেন লাইভ দেখতেছি ভিডিও কলে। হ্যাঁ, মানে এমনই সিচুয়েশনটা থাকতো, উনি মেয়েকে পিক করছে, মেয়েটাকে আবার বলতেছে যে হাই বলো। অলরেডি উনি আসলে ব্লগ করে, মেইনলি টুকটাক ব্লগ করে হুম, এরকম একটা ভিডিও। পরে হচ্ছে যে ওনার সম্পর্কে জানার পরে ওই ঘটনার 3 দিন পর হচ্ছে আমার এইচএসসি এক্সাম, 2024 সালে। তো হুম, হুম, আমি ওর ডিটেলস রাখি। দেন একটা মেয়ে ওইখান থেকে আমাকে বলে যে আমাদের তো আসলে কাউকে এটা জানানো উচিত, এটা তো একটা স্ক্যামার, তুমি একটা 99 এ কল করো। পরে 99 এ কল করার পরে ওনারা আমাকে সাইবার ক্রাইমের নাম্বার দেয়। দেওয়ার পরে বলে যে হুম, যা বলবেন ওইখানে বলেন। তো এখন আমার তিন হুম, দিন হুম। পরে এক্সাম, আমার পক্ষে তো সম্ভব না আসলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করা। পরবর্তীতে মানে আমি এটা মাথা থেকে বেরই করতে পারি না।
যে এরকম একটা ঘটনা ঘটছে, বা সবকিছু আমার কাছে প্রমাণ ছিল, স্ক্রিনশট ছিল, কিন্তু পরবর্তীতে বারবার জিনিসটা চোখে পড়ায়। আমার পরীক্ষা ছিল, আমার ফোনে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল। পরবর্তীতে আমি হুম হুম সবকিছু ডিলিট করি, মানে চোখের সামনে থেকে আপাতত সরাই, যাতে আমার এটার মাইন্ডসেটটা অন্যদিকে যায়। দেন সবকিছু একদম ডিলিট করে আমি কনসেন্ট্রেট করি পরীক্ষায়। দেন পরীক্ষা দেওয়ার পর 24 সালে জানেন নাকি যে 4টা পরীক্ষা হওয়ার পর আর পরীক্ষা হলো না কোটা আন্দোলনের কারণে। হুম হুম দেন হুম ওই সময়টাকে আর কি আমি কাজে লাগাই। দেন আমি এই যেই লোকটার আইডেন্টি ইউজ করছে, আমার ফোনে কিন্তু ওই যে গ্যালারিতে গুগল একটা সার্চের অপশন ছিল, ছবি দিলে ওই লোকটার ডিটেলস দিয়ে দেয়। ইমেজ সার্চ। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আগে আমি জানতাম না। দেন ওইটা দিয়ে ওই লোকটার ছবি দিয়ে আমি বের করার পর ওনার আসল অ্যাকাউন্টটা পাই। দেন দেখি যে উনি আসলে একটা আমেরিকান লোক, উনি রিয়েল এস্টেটে জব করেন, অলরেডি ম্যারিড, বাচ্চা আছে। আর যে ছবিগুলো আমি দেখছি এগুলো আরো অনেক বছর আগে। ওই মেয়েটাও হুম বড়, লোকেরও অনেক বয়স হয়েছে, আর এগুলো হচ্ছে অনেক আগে। দেন ওই মেয়েটার সাথে আবার আমার কথা হয়। ওই মেয়েটা হচ্ছে যে আমাকে দেখায় যে এই লোকের নাম দিয়ে আরো অনেক অজস্র অ্যাকাউন্ট, অনেক অনেক অ্যাকাউন্ট। পরে ও বলে যে তুমি এগুলা ইয়ে করো না, আপনি তুমি পরীক্ষা পরবর্তীতে আর টাকা তো আর দেন নাই, জাস্ট মানে 20,000 টাকায় তো আপনার লস হয়েছে। এর পরবর্তীতে 56,000 টাকা তো আপনার লস হয় নাই। না, ওটা আর দেই নাই। মানে এতটা মাইন্ড ইয়ে করছে আমার, ওইটাও পারলে আমি দিয়ে দেই। কিন্তু পরবর্তীতে যেহেতু ওরা আশেপাশের ওরা আমারে বুঝাইছে যে না এটাই হয়, পরবর্তীতে কিছু হবে না, তোমার এরকম করতে থাকবে, তুমি ব্লক করে দাও, ওরা তোমার কিচ্ছু করতে পারবে না। হুম পরে ওইগুলা গ্রেপ্তার করার পরে ওই লোকের আমি হচ্ছে ওই যে টিকটকে যে মেয়েটাকে দেখতাম যার এরকম হুম সম্পর্ক ছিল, ওই আপুটাকে জানাই যে আপু এরকম এরকম তো হয়েছে, আপনি একটা ভিডিও করে দেন, এটলিস্ট কিছু মেয়ে তো জানো। মানে এরকম অল্প বয়সী মেয়েরাই হুম ওদের টার্গেট থাকে, একদম ইয়াং ইয়াং মেয়েরা। হুম 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 পরবর্তীতে ওই মেয়েটা আর কি শুনছে সবকিছু, কিন্তু ও আর কি ওরকম কোনো রেসপন্স করে নাই বা জানায় নাই। পরবর্তীতে হচ্ছে ওই লোকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমি দেখতাম। দেন কিছুদিন ফলো করার পরে আনফলো করে, দেখুন তো এটা আমার হাতে করার কিছু নাই, বা আমি কাউকে বলিও নাই এই হুম হুম। ঘটনা। আর পরবর্তীতে আর ভালো কাউকে করছেন, এটা জানানো। জানাইছেন। এতে যদি আমার ভিডিও যদি মানুষের কাছে পৌঁছায়, যদি পৌঁছায় অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি অনেক মেয়েরা আছে এটা দেখে অ্যাটলিস্ট সচেতন হবে। হয়তো এই মুহূর্তে কারোর সাথে এরকম চলতেছে, ঠিক আছে, সে বুঝতে পারবে জি, যে আমার সাথে তো একই রকম ঘটনা ঘটতেছে। হয়তো সে ওইরকম 20,000 টাকার স্ক্যাম থেকে বেঁচে যাবে আর কি। আমার সাথে চলা অবস্থায় ঘটনা, আমাকে যারা বলছে তখন আমি আমার মাইন্ড সরাতে পারি না ওই লোক থেকে, যে এখানে অলরেডি এই সেম স্ক্যামটাই হইতেছে। আর যে জায়গাটা ছিল, মানে উনি যখন আমাকে এরকম টাকা দেওয়ার প্রেশার আগে যখন গিফট গুলা পাঠাচ্ছে, ফোনের ক্ষেত্রেই তো আমার না ছিল যে না আমি নিবো না। হুম তখন থেকে আমি ফিল করতেছিলাম না এদিকে আমার সমস্যা হচ্ছে, বা এদিকে আমি কমফোর্টেবল না, বা আমি চাচ্ছি না এটা। কিন্তু আমি ওনাকে না করতে পারতেছিলাম না, ওই জায়গা থেকে যে উনার একটা ভুল ধারণা হবে বাংলাদেশিদের উপরে, বা হুম উনি আরকি যেমন চায় উনার সাথে আবারও একটা প্রতারণা আমার তরফ থেকে হয়ে যাবে। এই জায়গা থেকে আমি উনাকে না করতে পারি নাই। আর হচ্ছে যে উনি উনি যে বলল, উনাকে জি তো জি না করতে পারি নাই। পরবর্তীতে হচ্ছে এই আস্তে আস্তে চাপতে চাপতে জিনিসটা মানে এত বেশি গাঢ় হওয়ার পরে, পরবর্তীতে যখন ব্লকও করি তখনও মানে উনি আমাকেই ব্লেম দিতেছিল বারবার, হুম। যে তুমিই তো আমাকে বিপদে ফালায় রেখে যাইতেছো, তুমিও তো অন্য সবার মতো। কিন্তু তারপর ইমোশনাল করার ট্রাই হ্যাঁ, করতেছিল হ্যাঁ, যাতে। হ্যাঁ, তারপর আমি ওনাকে ব্লক করছি। কিন্তু মানে তখনও বের হতে পারি না। মাথা থেকে যাই না যে এই ঘটনা এরকম হচ্ছে আমার সাথে, বা আমি সেকেন্ড টাইমও মানে ওই ৫৬,০০০ টাকা কিভাবে জোগাড় করব এটা আমার মাথায় চলতেছিল, যে আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাকি। কোন ওয়ে নাই। যদি হুম, থাকতো হয়তো ওটাও দিয়ে দিতাম। ছিল না, এইজন্য আরকি আমি রিসার্চ করি বেঁচে গেছেন। অন্যদের সাথে। দেন এইভাবে আরকি এখান থেকে চলে আসি। আমি কতগুলা মেয়ের সাথে কথা বলছি ওইদিন, ১৫ থেকে ২০ জনের সাথে কথা বলছি। এই সেমই ঘটনা। হয়তো ব্যক্তি আলাদা বা একই প্রোফাইল, হুম, এই ঘুরে ফিরে একই ধরনের ঘটনা। যাক, যদি কিছু মানুষও সেভ হয় আপনারা শেয়ারিং করার মাধ্যমে, কিছু অন্তত মানুষ জানতে পারে যে না এরকম স্ক্যাম হয়। অনেক মানুষ এরকম আছে যে ইনফরমেশন, তারা বেসিক্যালি ওই ইনফরমেশনের গ্যাপটাই কাজে লাগায়, যে ওরা তো জানে না, ঠিক আছে? ওরা তো এই ইনফরমেশন সম্পর্কে জানে না যে কি করতে হবে, এগুলো আসলেই হয় কিনা, এটা পসিবল কিনা। এই ইনফরমেশনের গ্যাপটা ওরা কাজে লাগায়। নলেজের অভাব। জি, ইয়াং অথচ মেয়েদের টার্গেট ইনফরমেশন করে তো জাস্ট এত আইডিয়া নাই। মোবাইল দিয়ে যেকোনো জিনিস সার্চ করলেই খুঁজে বের করা যায় যে আসলে প্রসিডিউরটা কি। আর একটা সরকারি প্রসিডিউর কেমন হবে এটা মানুষের এমনিতে ধারণা থাকা উচিত আসলে। এটা বেসিক্যালি আমাদের তখন শিক্ষা ব্যবস্থারই আসলে ব্যর্থতা। যার কারণে আমাদের জি, এখন পর্যন্ত এটা আসলে ডেভেলপ হয় নাই, যে আমরা বুঝিও না অনেকেই।
যে এই তখন প্রসেসগুলো আসলে কেমন ChatGPT হইতে পারে? সম্পর্কে আমি অবগত ছিলাম না ChatGPT সম্পর্কে। ওইটা সম্পর্কে জানলে আসলে অনেকটাই সহজ হতো। ChatGPT তো আমি যেকোনো কিছু জানতে চাইলে সাথে, সাথে ওরা রিপ্লাই করে। ChatGPT তো তখন হয়তো ছিল না। ২০২৪ এর দিকে তো ইয়া ছিল না। এটা তো ২৫ এ আইসা মোটামুটি ফেমাস হইছে। আপনি অ্যানোনিমাস ভাবে কোনো গ্রুপেও যদি পোস্ট করতেন, কোনো Facebook গ্রুপে যদি পোস্ট করতেন, ঠিক আছে? জাস্ট অ্যানোনিমাস ভাবে নিজের পরিচয় রেখে কিন্তু হাইড করে কিন্তু করা যায়, হ্যাঁ, পোস্ট করা যায়। ওভাবে যদি পোস্ট করতেন, তাও এট লিস্ট কোনো একটা আইডিয়া পেতেন। কেউ না কেউ কমেন্ট করে জানায় দিত যে আসলে প্রসিডিউরটা কি? যে এরকম আসলে এরকম হয় কিনা বা কাস্টমস এভাবে আটকায় কিনা? তাইলে পোস্টও করি, ব কাউকে বলতেও নাই। আমার ওরকম আচ্ছা শেয়ার তখন এরা করার আসলে তখন মানুষের মাথায় করে না। তখন মানুষ অবসেসড হয়ে থাকে, তো অনেক বায়াসড হয়ে থাকে। তখন মানুষ এই ধরনের সিদ্ধান্ত ভুল করে। একে তো ইনফরমেশন থাকে না মাথায়, বেশি একটা নলেজ থাকে না। তার উপরে ওই ইমোশনের একটা টান থাকে। তো ওই ইমোশনাল হয়ে মানুষ ভুল করে ফেলে। এটা খুব স্বাভাবিক। এখন জাস্ট ওই ইনফরমেশনের গ্যাপটা না থাকলে এই ভুলটা মোটামুটি হয় না। যাই হোক ধন্যবাদ আপনাকে ঘটনাটা শেয়ার করার জন্য। আমি এটা যতটুকু পারি আমি আমার মাধ্যমে ছড়ানোর চেষ্টা করব যাতে এট লিস্ট অন্যরা সেফ হয়। জি, আর আমি ওই লোকটার কি ছবি আর প্রোফাইলের স্ক্রিনশট দিব? আই থিংক এটা এড করলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে এটা দিয়ে দেন। আমি এটা ভিডিওর মধ্যে এড করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। তাহলে অনেক, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য আপনাকে। আমার পার্সোনালি আমার পক্ষ থেকে আপনি নিজে মানে নিজে আগ্রহ করে আইসা এই জিনিসটা শেয়ার করতেছেন। এটা বেসিক্যালি আমাদের এজ এ সোসাইটি বাংলাদেশের কোবরা কমিউনিটির জন্য অনেকের হেল্প হবে। অনেকগুলা মেয়ের উপকার করতেছেন আপনি। জি, আর আমার এরকম একটা জায়গায় দরকার ছিল যেখানে আমি হাইড থাকবো কিন্তু স্টোরিটা মানুষ জানুক। হুম, আর হুম। ওইখানে সাইবার ক্রাইমে জানানো হলে তো আমার ওইখানে অ্যাটেন্ড থাকতে হবে। হুম, প্রেজেন্ট হুম। থেকে সব করা হ্যাঁ। লাগতো। ওইটা তো আমার পক্ষে করা সম্ভব না। জানি নিজেরও একটা হ্যাসেল করতে বাংলাদেশের আইনের সিস্টেমটা আসলে এরকম টাইপের যে কোনো একটা রেমেডি পাইতে গেলে ওটার জন্য নিজের আরো বেশি হ্যাসেল ফেস করা লাগে। এটার টাকাটা প্রবলেম। গেছে এটা তো পাবো না। এই যে বিশ্বাসটা ভাঙলো বা আমার আমার কাছে মনে হয় যে এটা একটা আসলে ব্লেসিং। এই ঘটনা না ঘটলে হয়তো মানে ব্রেইন এত ডেভেলপ হতো না বা এত কিছু বুঝলাম না। না এই ঘটনাটা মানুষের জীবনে কিছু ভুল করার দরকার। মানুষের জীবনে জি, কিছু ভুল করার দরকার। কিছু ভুল করলে তখন মানুষের আসলে ব্রেইনটা ডেভেলপ করে। তখন চোখ খুলে যায়। তখন চোখের সামনে একটা পর্দা থাকে, ওই পর্দাটা তখন উঠে যায়। তখন মানুষ আরেকটু ভালোভাবে দেখতে পারে। যাই হোক আপনার জন্য শুভকামনা থাকলো। ঠিক আছে? এরকম ভুল আর কখনো করবেন না। আর এখন ইনফরমেশন আপনার জাস্ট হাতের মুঠোয়। ইন্টারনেট আছে মানে আপনি যেকোনো কিছু এখন ইন্টারনেটে খুঁজে পাবেন। অলমোস্ট জি। দুনিয়ার এমন কোনো কিছু নাই যে তথ্যটা আপনি ইন্টারনেটে খুঁজে পাবেন না। 99% ইনফরমেশন ইন্টারনেটে এভেইলেবল আছে। তো আপনি চাইলেই পাবেন। যখন কোনো কিছুর দরকার পড়বে জাস্ট ChatGPT আছে, Google আছে, সার্চ করবেন পেয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। না, আপনাকে ধন্যবাদ। আপনি নিজে আগ্রহ প্রকাশ করে আমার সাথে কনট্যাক্ট করছেন যে আমি আমার ঘটনাটা শেয়ার করতে চাই। তো আপনার ঘটনাটা যখন আমি জানলাম, বললাম আমার নিজেরও আগ্রহ হইছে না। এটা অবশ্যই দরকার শেয়ার করা। এটার আসলে মানুষের হেল্প হবে। এটা শুধুমাত্র একটা গল্প না, এটা বেসিক্যালি একটা অ্যাওয়ারনেস এর মতো কাজ করবে। জি। ঠিক আছে আপু, ধন্যবাদ তাইলে। রেকর্ডিংটা আমি অফ করি। আচ্ছা।